3 কোটি টাকার বেশি তারা কেবলমাত্র নমুনা সংগ্রহের নামে নানা অনিয়মের মাধ্যমে তারা হাতিয়ে নিয়েছেন। এবং একটি বিষয় উল্লেখ করতে চাই যে এই রিজেন্ট হাসপাতাল সেটি কিন্তু 2014 সালের পরে তাদের যে লাইসেন্স নবায়নের কোনো প্রমাণ পায়নি র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এবং একই সঙ্গে রিজেন্ট হাসপাতালের অন্য আরেকটি শাখা রয়েছে যেটি মিরপুরে রয়েছে, সেটি কিন্তু 2017 সালের পরে সেটির লাইসেন্স নবায়ন করা হয়নি। সেই কারণে কিন্তু নানা প্রশ্নের জন্ম দিয়েছে যে আসলে যে হাসপাতালগুলোর বিরুদ্ধে লাইসেন্স নবায়ন না করার অভিযোগ রয়েছে সেগুলো আসলে কিভাবে তাদের সঙ্গে সরকার বা স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর তারা কোভিড বিশেষায়িত হাসপাতাল হিসেবে তাদের সঙ্গে চুক্তি করলো, সেই প্রশ্ন কিন্তু এর মধ্যে নানা মহলে উঠেছে। যদিও র্যাবের সারোয়ার আলমের সঙ্গে আমাদের যখন কথা হয়েছিল তিনি আসলে বলেছিলেন যে আসলে সেটি জরুরি মুহূর্তে যেহেতু তারা কোভিড চিকিৎসার জন্য এগিয়ে এসেছিলেন সেই কারণে সরকার হয়তো যে অনেক কিছুই না দেখার সে অনেক বিষয় আসলে যে দৃষ্টির উপেক্ষিত হয়ে গেছে, কিন্তু যখন সেই সুযোগকে কাজে লাগিয়ে অর্থাৎ সরকার তাদেরকে যে কোভিড চিকিৎসার জন্য যে সুযোগ দিয়েছে সেই সুযোগের অপব্যবহার করে এবং যে সেবার নামে এবং যে সেবার আড়ালে তারা আসলে যে নানা অনিয়ম জালিয়াতি সেগুলো আসলে যে করে যাচ্ছেন। একটি বিষয় যদি উল্লেখ করতে চাই, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ তাকে কিন্তু এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করতে পারেনি। যদিও র্যাবের সারোয়ার আলম তিনি আসলে যেটি জানিয়েছেন যে তাকে গ্রেফতারের জন্য তাদের তৎপরতা চলছে এবং গতকাল যে 8 জনকে আটক করা হয়েছে এটি সহ যে মোট 12 জনের বিরুদ্ধে একটি মামলা যে করার বিষয়ে আসলে যে একটি প্রক্রিয়াধীন রয়েছে এবং সেটি হয়তোবা আজকেই কিছুক্ষণের মধ্যেই সেই মামলাটি করা হবে। এবং যে একটি বিষয় যে তারা বলেছেন, যেহেতু আপনারা জানেন যে একটি বিষয় সারোয়ার আলমের কাছে প্রশ্ন ছিল, যদিও যে উত্তরা রিজেন্ট হাসপাতাল তারা সিলগালা করে দিচ্ছেন, কিন্তু অন্যদিকে মিরপুরের হাসপাতালটিতে এখনো পর্যন্ত তাদের যে কার্যক্রম সেটি চলছে। সে বিষয়ে সারোয়ার আলম বলেছেন যেহেতু ওখানে এখনো অনেকজন কোভিড যে রোগী রয়েছেন সে কারণে যে তাদের সেবার জন্য তাদের সেবায় যেন কোনো ব্যাঘাত না ঘটে সে কারণে কিন্তু মিরপুরে যে হাসপাতালটি রয়েছে সেটির বিরুদ্ধে আসলে যে এখনো পর্যন্ত তারা কোনো অ্যাকশনে যাচ্ছেন না। তবে একটি বিষয় যদি আপনাকে উল্লেখ করতে চাই, ইমদাদ, র্যাবের ভ্রাম্যমাণ আদালতে যখনই যেই এই অনিয়ম যেটি ধরা পড়েছে তার মধ্যে কিন্তু যেই একটি শঙ্ক কিন্তু তৈরি হয়েছে, অর্থাৎ তারা যেসব নমুনাগুলো পরীক্ষা না করে আসলে যে রিপোর্ট দিচ্ছেন তার ফলে কিন্তু যে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়ারও কিন্তু নানা শঙ্কা তৈরি করে। এই কারণে যেহেতু তারা যে নমুনাগুলো দিচ্ছেন সেগুলো ভুয়া নমুনা, তো ঠিক কারণে যাদেরকে নেগেটিভ রেজাল্ট দেওয়া হচ্ছে তারা হয়তোবা পজিটিভ রেজাল্ট হতে পারেন, আবার যারা পজিটিভ রেজাল্ট তাদের হয়তোবা নেগেটিভ রেজাল্টও হতে পারে। তো সেক্ষেত্রে যাদেরকে নেগেটিভ রেজাল্ট দেওয়া হয়েছে তারা যদি পজিটিভ হয়ে থাকেন তাহলে তিনি যেমন নিজে যেমন ঝুঁকির মধ্যে পড়েন, ঠিক একইভাবে তিনি যেহেতু স্বাধীনভাবে চলাফেরা করবেন সে কারণে তার যে সংক্রমণ ছড়িয়ে যাওয়ার কিন্তু একটি শঙ্কা থেকেই যায়। তো সেই কারণেই কিন্তু যে র্যাবের সারোয়ার আলমের সঙ্গে আমাদের অল্প কিছুক্ষণ আগে যখন কথা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম তিনি আসলে যেটি বলছেন যে এই যারা এই কর্মগুলো করছে তাদের কাউকে আসলে যে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং তাদেরকে ধরতে সর্বোচ্চ তারা যে তাদের যে তৎপরতা সেটি তারা চালিয়ে যাবেন। আমরা গণমাধ্যম কর্মীদের সঙ্গে হয়তোবা যে অল্প কিছুক্ষণের মধ্যেই র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি আসলে যে এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন তার সঙ্গে আমরা কথা বলবো। আমি যদি একটু র্যাবের সারোয়ার আলমকে জিজ্ঞেস করতে চাই যে আপনারা এই হাসপাতালটিতে সিলগালা করেছেন, ঠিক কি অভিযোগ তাদের বিরুদ্ধে যদি আপনি আবার আমাদের দর্শকদের বলেন। এখানে আসলে নানাবিধ অভিযোগ। প্রথমত হচ্ছে আসলে এই হাসপাতালটি কর্তৃপক্ষ নিজেরাই কোভিড হাসপাতালে সে সেবা দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানায় এবং সরকার সেটা এমইউ করে, কিন্তু দুঃখজনক হলো যে কাজটি করেছে তাদের নিজস্ব যে পেশেন্ট যারা আছে রোগী যারা ছিল শুধুমাত্র তাদের আপনার করোনার স্যাম্পল কালেকশন করে আমাদের সরকারি প্রতিষ্ঠান আইইডিসিআর আইপিএইচ বা নিপসম থেকে টেস্ট করানোর কথা, কিন্তু তা না করে তারা যেটি করেছে সেটি হলো যে তারা বিভিন্ন জায়গা থেকে লোকজনের স্যাম্পল কালেকশন করেছে এবং প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়েছে 3500 করে।
আমরা দেখলাম যে সরকারি প্রতিষ্ঠান থেকে 4264 স্যাম্পল তারা টেস্ট করিয়েছে, আর এর বাইরে প্রায় 6000-এর অধিক স্যাম্পল তারা কিন্তু টেস্ট না করে ভুয়া রিপোর্ট দিয়েছে। এবং এখানে অভিযান এটা পেয়েছি। একই সাথে এই প্রতিষ্ঠানের লাইসেন্স কিন্তু 14 সালের থেকে নেই। আর এটার যে আইসিইউ যেটা রয়েছে, এই আইসিইউতে যে অবস্থা দেখা গেল, এটা কোনো নর্মাল ওয়ার্ডও না, কারণ এখানে পুরানো কাঁথা বালিশ থেকে শুরু করে সবাই এখানে আছে। এর যে ডায়াগনোসিস ল্যাব, এই ল্যাবে কোনো মেশিন নেই এবং এখানে কোনো টেস্ট না করে রিপোর্ট দেওয়া হতো। এবং এটার ফ্রিজের মধ্যে এক অংশে পাওয়া গেছে রিয়েজেন্ট, আর দ্বিতীয় অংশে পাওয়া গেছে মাছ, আয়ের মাছ দিয়ে ফ্রিজ ভর্তি করে রেখে দিয়েছে। এবং এইটার যে আপনার ডিসপেন্সারি, ওষুধের দোকান যেটা, সেখানে যে সমস্ত সার্জিক্যাল আইটেম আপনার এখানে ওই সুতা থেকে শুরু করে মানে সার্জিক্যাল সুতার থেকে শুরু করে বিভিন্ন আইটেম পাওয়া, যেগুলো আজ থেকে আরও 5 থেকে 6 বছর আগে এক্সপায়ার হয়ে গেছে। তো নানাবিধ অভিযোগ। একই সাথে হচ্ছে এই প্রতিষ্ঠানের যে যিনি চেয়ারম্যান, তিনি একটি গাড়ি ব্যবহার করেন যেটা কোনো রেজিস্ট্রেশন নেই, এবং হচ্ছে আপনার সরকারি ফ্লাক্স ট্যাঙ্ক ব্যবহার করে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ব্যবহার করে। তো এই সমস্ত অপরাধের কারণে এই প্রতিষ্ঠানের 8 জনকে আমরা গ্রেফতার করেছি এবং পলাতক সহ মোট 17 জনের বিরুদ্ধে মামলা হতে যাচ্ছে। এবং এই প্রতিষ্ঠান দুটোকে আমরা সিলগালা করে দিয়েছি। আপনার এই রিজেন্ট হাসপাতাল উত্তরা শাখা এবং রিজেন্টের যে হেড অফিস, যে হেড অফিসে বসে তারা হচ্ছে এই ধরনের ফেক বা মিথ্যা ভুয়া আপনার রিপোর্ট তৈরি করত। এই সমস্ত মিথ্যা রিপোর্ট তৈরি করার কারণে হেড অফিসে বসে, এবং দুঃখজনক হচ্ছে এই স্যাম্পলগুলি লোকজনের বাড়িতে কালেকশন করে নিয়ে এসে এই রিজেন্ট গ্রুপের যে হেড অফিস, যেটা কিন্তু হাসপাতাল নয়, হেড অফিসে বসে এই সমস্ত স্যাম্পলগুলি রেখে দিত এবং 5-7 দিনের স্যাম্পলগুলি একসাথে করে তারা কিন্তু পরবর্তী ফেলে দিত। আমরা কিন্তু সেই স্যাম্পলগুলো পেয়েছি, একই সাথে সেই ভুয়া রিপোর্টও পেয়েছি। এবং দুঃখত আরেকটা বিষয় হচ্ছে যে অনুমোদনহীন র্যাপিড টেস্ট কিট যেগুলো রয়েছে, সেগুলো তারা এখান থেকে আমরা পেয়েছি, ধারণা করছি সেগুলো তারা বেচাকেনা করতে হয়তো, সেগুলো আমরা পেয়েছি। এরকম নানাবিধ অভিযোগের কারণে এই প্রতিষ্ঠান দুটোকে সিলগালা করা হয়েছে, 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিয়মিত মামলা আশা করছি কিছু ভাই, একটা বিষয় হলো যেটা আমরা যেটি দেখছি যে আজকে আপনার যে রিপোর্টগুলো, ভুয়া রিপোর্টগুলো পেয়েছেন, তার মধ্যে ম্যাক্সিমামে আমরা দেখেছি যে নেগেটিভ রিপোর্ট। এবং আজকে কিন্তু ইতালিতে যখন বাংলাদেশ থেকে যাওয়া কয়েকজন ব্যক্তি নেমেছেন, তাদের বেশ কয়েকজনের দেহে পজিটিভ রিপোর্ট এসেছে এবং জাপানও এর আগে তাদের যে বাংলাদেশি যারা আছেন তাদের উপর বিশেষ নজরদারি করা হচ্ছে। তো এই যে ভুয়া রিপোর্ট, এগুলো কি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ক্ষেত্রেও কিন্তু একটি ঝুঁকি তৈরি করছে? এইটার নানাবিধ কনসিকুয়েন্স আছে। প্রথমত হচ্ছে একজন পজিটিভ পেশেন্টকে যখন আমি নেগেটিভ রিপোর্ট দিচ্ছি বা নেগেটিভ ভুয়া রিপোর্ট দেওয়া হচ্ছে, তখন সেই পেশেন্ট কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং সে কিন্তু শত সহস্র লোককে সে কিন্তু হচ্ছে আপনার সংক্রমিত করতেছে, একটি বিষয়। দ্বিতীয়ত হচ্ছে এই যে এখান থেকে নেগেটিভ রিপোর্ট নিয়ে হচ্ছে বিদেশে যাচ্ছে এবং সেখানে যাওয়ার পর আবার যখন টেস্ট করে ওই দিনই পজিটিভ পাওয়া যাচ্ছে, যখন আমার ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে বা ওকে ফেরত দেওয়া হচ্ছে, তাতে করে অবশ্যই আমাদের দেশের ইমেজের ক্ষতিগ্রস্ত হচ্ছে আনডাউটেডলি। এই জন্যই কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নিচ্ছি, কিন্তু যাতে করে এইটা ভবিষ্যতে করতে কেউ সাহস না করে, কারণ এটা খুব মারাত্মক অপরাধ। এই সংক্রমিত এই রোগ নিয়ন্ত্রণ করতে গেলে এটাকে সঠিকভাবে টেস্ট করতে হবে। আর সেখানে যদি মানুষের কাছ থেকে এখনো টাকা নিয়েছে, যেমন আমরা দেখেছি প্রায় 3 থেকে 3.5 কোটি টাকার উপরে হাতে এসে নিয়েছে, এটা তো তার নেওয়ার কথা হয়, এবং ফেক রিপোর্ট দিয়েছে। তো এই যে নানাবিধ অপরাধের কারণে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আচ্ছা সারোয়ার ভাই, যে 8 জনকে আপনারা গ্রেফতার করেছেন তাদের মধ্যে ম্যাক্সিমামই, বেশিরভাগই আপনার মাঝারি ধরনের কর্মকর্তা। এখনো পর্যন্ত তাদের যারা প্রধান যে কর্ণধার আছেন, মালিক আছেন বা এমডি আছেন, তাদেরকে এখনো পর্যন্ত কেন গ্রেফতার করা যাচ্ছে না? আইনের আওতায় আনা যাচ্ছে না। এখানে এই প্রতিষ্ঠানের প্রধান চেয়ারম্যান আপনার হচ্ছে সায়াদ থেকে শুরু করে এমডি মাসুদ থেকে শুরু করে এখানে যারা বিভিন্ন পর্যায়ে যারা মিলে এই সংঘবদ্ধ ক্রাইমটি করেছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নিচ্ছে। এবং এখানে যে প্রতিষ্ঠানের প্রধান চেয়ারম্যান, সে কিন্তু এই মামলায় 1 নম্বর আসামি হচ্ছে এবং বেসিক্যালি সে এই কাজটি করেছে। এবং তার বিরুদ্ধে শুধুমাত্র এই যে প্রতারণা না, সে যে এই টাকা কোথায় পাচার করেছে, কি করেছে, মানে মানি লন্ডারিং মামলাও কিন্তু হয়তো তদন্ত সাপেক্ষে হতে পারে, হবে না। আমরা শুধু মিরপুরের শাখা না, আমরা এই ধরনের হাসপাতাল যারা এই যে মানে এই অনিয়ম করছে, না আমরা সেটিও নজরদারি করছি, আমরা সেটিও দেখছি। কারণ যেহেতু মানে একটি বিষয় হচ্ছে, যেহেতু একটা ক্রাইসিস সময়, এটাকে আমাদেরকে স্ট্র্যাটেজিক্যালি ব্যালেন্স হতে করতে হচ্ছে, এটি বাস্তবতা মূল্য এটি। তবে আমরা এইটুকু বলতে চাই, যারা এই ধরনের ফেক রিপোর্ট তৈরি করবে বা এই ধরনের সেবার নামে প্রতারণা করবে, এই সমস্ত প্রতিষ্ঠান, হাসপাতাল হোক অন্য যে কোনো প্রতিষ্ঠান হোক, তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সেবা নিয়ে এমনিতে সাধারণ মানুষের মধ্যে একটা নেগেটিভ মনোভাব আছে, বেসরকারি নিয়ে তো আরো। এই ধরনের ঘটনা কি সেই মনোভাবকে আরো চাঙ্গা করবে না? এটা চাঙ্গা করার পাশাপাশি আসার আলো কিন্তু দেখাবে যে না, সরকার কিন্তু ব্যবস্থা নিচ্ছে বা সরকারি লোকজন কিন্তু ঘুমাচ্ছে না, শুধুমাত্র ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে। হ্যাঁ, হয়তো প্রথম দিন যে অপরাধটা যখন করছি সেদিনও নেওয়া হচ্ছে না, হয়তো একটু সময় লেগে যাচ্ছে, কিন্তু ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে। আজকে দেখেন এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হলো, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, তাদের প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে, সুতরাং ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। আমি মনে করি যে এইটা মানুষের মধ্যে এক ধরনের আস্থা যোগাবে যে না, সরকার ব্যবস্থা নিচ্ছে এটি। সুতরাং আমি মনে করি যে না, এটা
এই নেগেটিভ অবস্থার মধ্যে আমাদেরকে একটা আশা আলো জাগাচ্ছে যে সরকার যে এই অন্যায় বা বিচার করতে দিচ্ছে না এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, সে যেই হোক না কেন, তার যাই পরিচয় থাক না কেন, তার বিরুদ্ধে কিন্তু সরকার ব্যবস্থা নিচ্ছে। সারোয়ার ভাই একটা প্রশ্ন থাকবে, আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা, যেহেতু একটি তো রিজেন্ট হাসপাতাল গেল, বাকি যেগুলো আছে নিজেরাও কোনো উদ্যোগ না 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 না, এইখানে আপনার আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে 11টি সুপারভাইজিং টিম করে দেওয়া হয়েছে, তারা কিন্তু কাজ করছেন এবং কাজ করা সবাই আমরা কিন্তু সম্মিলিতভাবে কাজ করছি। আমার সাথে কিন্তু আমাদের ডিজি হেলথের প্রতিনিধি কিন্তু আমার সাথে রয়েছেন, সুতরাং আমার সাথে রয়েছেন, আমাদের ড্রাগ অ্যাডমিশন রয়েছেন, সুতরাং আমরা কিন্তু সম্মিলিতভাবেই কিন্তু কাজ করছি। এখানে কিন্তু এই ক্রাইসিস বা এমনিতেও স্বাস্থ্য সেক্টরের মতো একটা বড় সেক্টর শুধুমাত্র স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে একার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব না। এখানে তাকে আমরা অ্যাসিস্ট করছি, আমরা সবাই মিলে যৌথভাবে সমন্বিতভাবেই কাজ করছি। আমরা আশা করছি যে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। একই সাথে আমরা মনে করি যারা বেসরকারি উদ্যোক্তা রয়েছে বা সেবা দিচ্ছেন, তাদের কিন্তু দেশপ্রেম বা নৈতিক দায়িত্ববোধের বড় বিষয়। শুধুমাত্র সবাইকে জেল দিয়ে শাস্তি দিয়ে আপনার হচ্ছে মানে ভালো করাটা খুব মুশকিল। এখানে অবশ্যই দায়িত্ব থাকতে হবে, কারণ যিনি এই কাজটি করেছেন, এই যে স্যাম্পল কালেকশন করে রিপোর্টটা টেস্ট না করে রিপোর্ট দিয়েছেন, তার তো মিনিমাম নৈতিকতা থাকা উচিত। সে টাকা নিয়েছে, একটা অপরাধ করেছে, আর সেকেন্ডলি সে টেস্ট না করে আবার সে একটা রিপোর্ট দিয়ে ভুয়া রিপোর্ট দিয়েছে। তখন এইটুকু যদি নৈতিকতাবোধ না থাকে, আমি তো তাকে মানুষ বলতেই নারাজ। আচ্ছা সারোয়ার, প্রশ্ন, হাইকোর্ট থেকে একটা নির্দেশনা দেওয়া আছে যে যারা বেসরকারি হাসপাতালগুলো যারা বেশি টাকা নিবে তাদের তথ্যজন দুদকে জানান। আপনারা যারা বেশি টাকা নিচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কি? না না, অবশ্যই ব্যবস্থা নেব। র্যাবের পক্ষে? না না, অবশ্যই আমি ব্যবস্থা নেব। এই যে টাকা আত্মসাৎ করেছে, এই যে হাজার হাজার মানুষের কাছ থেকে সে এইটা টাকা নিয়েছে, এটি অবশ্যই একজন আত্মসাতের মতো। তো আমি মনে করি যে এইখানে যে সমস্ত সংস্থার যে রুল রয়েছে, মহামান্য হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে সমস্ত আদেশে বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি। একই সাথে দুদকের যে অংশ রয়েছে, সেখানে দুদকের রুল যেটা আছে সেটা দুদক অবশ্যই রুল প্লে করবে বলে আমরা বিশ্বাস করি এবং আমরা মনে করি চির সেখানে কাজ করবে। এবং এখানে সরকারের বা রাষ্ট্রের সবগুলো সংস্থা মিলেই কিন্তু এখানে অবশ্যই কাজ করবে, দায়িত্ব পালন করবে এবং রুল প্লে করবে, কারণ আমরা যে কোনো মূল্যে এইটা বন্ধ করতে চাই। এবং দুদক কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করছে, আপনারা দেখছেন দুদক কিন্তু বেশ কিছু প্রতিষ্ঠান ডেকেছে, নোটিশ দিয়েছে, কাজ শুরু করছে এবং হাইকোর্টও কিন্তু অনেকগুলো রুল ইস্যু করেছে। তো আমরা মনে করি এই যে মহামান্য হাইকোর্ট এই কাজটি করার জন্য আমাদেরকে স্ট্রেংথেনিং করছে। আর সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে, সরকার এই বিষয়টাতে অত্যন্ত সিরিয়াস। এখানে স্বাস্থ্যসেবার নামে কেউ কোনো ধরনের প্রতারণা করুক, এইটা কোনোভাবেই সরকার বরদাস্ত করবে না। এবং সেই কারণে কিন্তু আপনারা দেখছেন যে গতকাল থেকে শুরু করে আমরা এই পর্যন্ত আমরা সবাই মিলে কিন্তু কাজ করছি, রাত জেগে কিন্তু আমরা পরিশ্রম কাজ করার চেষ্টা করছি, যাতে করে মানুষ সেবাটা পায় এবং সরকারের ভাবমূর্তি অবশ্যই যেন উজ্জ্বল হয়। যারা অভিযুক্ত তাদের রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা? না, এখানে রাজনৈতিক পরিচয় কোনো বিষয় নেই। কারণ হচ্ছে কি, রাজনৈতিক পরিচয় কারো আছে কি নাই সেটা দেখার বিষয় না। অপরাধী, অপরাধ যিনি করবেন তিনি অপরাধী, তার একটাই পরিচয়, তিনি অপরাধী। তিনি এই অপরাধকে আড়াল করার জন্যই তিনি রাজনৈতিক সুবিধা নিয়ে থাকেন, রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করেন, রাজনৈতিক লেবাস দেওয়ার চেষ্টা করেন। এরা আসলে কোনো রাজনৈতিক কর্মী না। কারণ একজন সত্যিকারের রাজনৈতিক কর্মী, আমি একজন নাগরিক হিসেবে মনে করি, সে মানুষের জন্য তার ভালোবাসা থাকবে, ডেডিকেট থাকবে। একজন সত্যিকার রাজনৈতিক কর্মী কখনোই মানুষের পকেট মানে কেটে সে টেস্টের নামে বাণিজ্য করবে না, সে টেস্ট না করে রিপোর্ট দিবে না। যদি নিজেকে রাজনৈতিক কর্মী দাবি করেন কেউ, তাহলে মনে করি অবশ্যই তিনি একটা টেস্ট করিয়ে রিপোর্ট দিবেন, তারপর অবশ্যই বিজনেস নট আ চ্যারিটি, লাভ করবেন কিন্তু লুপ করবেন না। সারোয়ার ভাই, একটা বিষয় হলো যে আমরা যেটি দেখছি, এই হাসপাতালটি 2014 সালের পরে তাদের অনুমোদন নবায়ন করা হয়নি। তো এই যে এত বছর পর যে অনুমোদন নবায়ন না হওয়ার পরে দীর্ঘ 6 বছর তারা কিভাবে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারলো এবং কিভাবে যে সরকার তাদের সঙ্গে যে কোভিড হাসপাতাল হিসেবে চুক্তি করলো আর কি? না, এখানে দুটো বিষয়। 14 সালের পরেও কিন্তু এই প্রতিষ্ঠানটিতে অভিযান হয়েছে, আমরাই অভিযান করেছি। অভিযান করে তাকে পেনাল্টি ইম্পোজ করা হয়েছে, ফাইন করা হয়েছে এবং তাকে শর্ত দেওয়া হয়েছিল সে এটা করে নেবে, নবায়ন করবে, কিন্তু সে আসলে এটা নবায়ন করেনি, দক্ষজনক সদস্য নবায়ন করেনি। কোভিড কালে কী হবে এটা লাইসেন্স এমনই হলো, সে বিষয়টা হচ্ছে যে যখন আপনার হচ্ছে করোনার ক্রান্তিকাল শুরু হয়েছে, তখন আসলে সেবাটা হলো বড় বিষয় আমাদের কাছে, যে মানুষ সেবাটা পায়। লাইসেন্স ইস্যুটা তখন আসলে খুব বড় করে দেখা হয়নি, কারণ এটি হচ্ছে একটি দুর্ঘটনার মতো। যে আপনার বাড়িতে যদি আগুন লাগে, আপনার শত্রু আর মিত্রকে, যিনি শত্রু তিনিও কিন্তু আপনার কাছে কি পানি নিয়ে আসবেন নিবানোর জন্য, জাস্ট লাইক দ্যাট। যে এইটার লাইসেন্স তার চেয়ে বড় বিষয় হলো সে সেবাতে রাজি হয়েছি, সেই জন্য দেওয়া হয়েছে। এরপরে তার লাইসেন্স যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো অবশ্যই আমরা দেখবো করবো, এটা সেই জন্য এটি দেওয়া হয়নি। এটি বড় ধরনের কোনো ধরনের মিস্টেক হয়েছে বলে আমি মনে করি, বাট এটা অবশ্যই আমি মনে করি লাইসেন্সটা দেখে দিতে পারলে আমাদের অনেক বেশি ভালো ছিল। কিন্তু যেহেতু ক্রান্তিকালে সে সেবা দিতে নিজে, যেখানে বেসরকারি হাসপাতালগুলি তারা কেউ রাজি হচ্ছিল না, সে এরকম একটা প্রেক্ষাপটে যখন সে রাজি হয়েছে, তখন সেটাকে কিন্তু আমরা অ্যাকসেপ্ট করেছি। এটা হলো বিষয় যে লাইসেন্সটা কিসের জন্য। লাইসেন্স তো আসলে রেগুলেশনটা হচ্ছে আপনার মান নিয়ন্ত্রণের জন্য এবং একটা আওতা আনার জন্য। যখন এমএও হচ্ছে তখন কিন্তু সে একজনের মান নিয়ন্ত্রণের আওতায় আসতেছে, সুতরাং সেই কারণেই কিন্তু তাকে আসলে এটা দেওয়া হয়েছিল। এটা আচ্ছা ভাই, এখন একটা প্রশ্ন থেকে যায়, যারা টাকা দিয়ে ভুয়া সনদ পেয়েছে সে দায়ভারটা আসলে এখন কে নেবে?
কোনো ভুক্তভোগী যদি মামলা করতে চায় তার বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে লিগ্যাল অ্যাসিস্ট্যান্স সব কিছু আমরা দিব। যে যারা এখান থেকে আসলে টেস্ট করিয়েছেন তারা যদি কেউ মনে করেন যে আসলে তার রিপোর্টটা অথেন্টিক কিনা, তাহলে আমাদের কাছে যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে বা তাকে যে প্রতিষ্ঠানের নামে যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে পজিটিভ আর নেগেটিভ, সেইটা যদি উনি ওই প্রতিষ্ঠান থেকে জাস্টিফাই করে দেখেন যে না এটা আসলে ভুয়া রিপোর্ট, তাহলে ওই ব্যক্তি যদি এদের বিরুদ্ধে মামলা করতে চায় সেই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা থাকবে। আপনাদের এখানে মামলার যে যে চিকিৎসকরা অবস্থাটা কি বলবেন? চিকিৎসা দিয়েছেন এবং টেকনিশিয়ানরা ছিলেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার চিন্তা করছেন? এখানে এটার সাথে যারা ইনভলভ প্রত্যেক পরোক্ষ হয় প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর যে মামলার বিষয়টি সেই না মামলা প্রকৃতি আছে, হয়তো 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টার মধ্যে মামলা ফাইল হবে। আসলে কতজনকে আপনারা 17 জন আসামি করা হচ্ছে এবং তার সাথে যদি আরো লোকজন আসে যখন তদন্ত হবে, যদি দেখা যায় এর সাথে আরো লোকজন জড়িত আছে প্রত্যেকের নাম আসবে। আচ্ছা একটি বিষয় জানি, তৃণমূল পর্যায়ে দুর্নীতি থেকে শুরু করে এই যে নমুনা সংগ্রহের মতো একটি কাজের দুর্নীতি, কি মনে হয় যে এই দুর্নীতি থেকেই কি ধীরে ধীরে এত বড় একটি প্রেক্ষাপট জুড়ে তারা জায়গা করে নিয়েছে? দেখেন এই দুর্নীতি হচ্ছে আমাদের একটি মারাত্মক সমস্যা এবং আমি মনে করি যে আমাদের এই জাতীয় সমস্যাটা বড় সমস্যা দুর্নীতি, এবং এই দুর্নীতি ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে প্রতিষ্ঠান সমাজ বিভিন্ন লেভেলে সংস্থা ছড়াচ্ছে। এবং আমি যেটা মনে করি যে ট্রান্সফর্মিং সোসাইটিতে অনেক সময় টুকটাক দুর্নীতি হতে পারে, থাকে, এটা একদিনে সিঙ্গাপুর হয়ে যাবে না, সুইজারল্যান্ড হবে না, কিন্তু একটা জায়গা থাকে। এই যে করোনার মতো একটা ক্রান্তিকাল, এই সময়ে আপনার এরা যে দুর্নীতিটা করেছে বা যারা এটা করেছে, আমি তো তাদেরকে মানুষ বলে মনে করি না। কারণ কি, একটা মানুষের কিন্তু পশুরও কিন্তু তার একটা মিশে থাকে। কারণ একটা পশু যখন আপনার তার খাবার গ্রহণ করে এরপরে সে অতিরিক্ত খাবার খেতে চায় না, কিন্তু একটা মানুষ কিন্তু সে সময় বোঝে না। যাই আমরা প্রমাণ পেলাম যে এই ক্রান্তিকালের মধ্যেও কিন্তু সে এই দুর্নীতিটা বা এই অর্থ আত্মসাৎ করতে মানুষকে ঠকিয়েছে। সুতরাং এইটা কোনো মনুষ্যত্ববোধ আছে বলে এরকম কোনো মানুষ এটা করতে পারে বলে আমি বিশ্বাস করি না। সারোয়ার ভাই, আমরা এই যারা এই সময়ে এই কাজগুলো করতেছে, আপনাদের পক্ষ থেকে দায়িত্বশীল জায়গা থেকে কোনো সতর্ক বার্তা দিতে চান তাদেরকে? অবশ্যই। আপনি কি মনে করেন যে এই যে গতকাল থেকে অভিযান হয়েছে এবং এই যে সারা দেশবাসী জানলো, দেশে এবং বিদেশে বাংলাদেশে জানলো, এই সমস্ত লোকের কাছে কি তার কোনো ইজ্জত সম্মান আছে? এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই জনগণই কিন্তু তাকে ধরিয়ে দিবে। আজকে যারা পলাতক আছে আমরা মনে করি যে জনগণই, যখন আমরা তো খুঁজতেছি এখন, এই জনগণই ধরিয়ে দেবে সে কোথায় আছে কোথায় লুকিয়ে আছে। একটি শাস্তি সামাজিকভাবে, দ্বিতীয়ত আইনগতভাবে হবে, তৃতীয় হচ্ছে তার যে এই যে ব্যবসায়িক প্রতিষ্ঠান সেটাকে আমরা বন্ধ করে দিলাম। সুতরাং এই যে শাস্তি বিভিন্ন প্রকারের শাস্তিগুলি হচ্ছে, এটি মনে করি যে আমরা অবশ্যই একটা স্ট্রং মেসেজ যাবে সবার জন্য যে অপরাধ করলে শাস্তি পেতে হয় এবং সেই শাস্তিটা অনেক লেভেলে অনেক প্যাটার্নে হচ্ছে। আর যদি ভালোভাবে করতে পারে অবশ্যই আমরা তাকে ওয়েলকাম করবো। এখনো যারা করছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? না, যারা অন্যায় করতেছেন বা এই ধরনের প্রতারণা করতেছেন তারা একদিন আগে হোক পরে হোক অবশ্যই তারা ধরা পড়বেন, কারণ সরকার এই বিষয়টা অত্যন্ত সিরিয়াস। না, এইটা শুধু পুলিশের একার দায়িত্ব, থানার একার দায়িত্ব না। কারণ এখানে তো বেসিক্যালি যেটা এটা যেটা হচ্ছে স্বাস্থ্যসেবা একটা স্পেশাল বিষয়, এটা হচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগ আছে আমাদের, তারপরে হচ্ছে আপনার এখানে পুলিশ আছে। যদি এখানে অন্য ধরনের কোনো ক্রাইম হয়ে থাকে অবশ্যই সেটা পুলিশের বিষয়। ঠিক আছে, ধন্যবাদ। আসলে যে এমদাদ, আসলে যেটি দেখছিলাম যে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, তিনি আমাদেরকে অভিযোগ নিয়ে আসলে যে আমাদের সঙ্গে ব্রিফিং করেছিলেন এবং তিনি কিন্তু একটি কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে 17 জনের বিরুদ্ধে তাদের মামলা প্রক্রিয়াধীন আছে। তার মধ্যে এই হাসপাতালের যে প্রধান কর্ণধার যিনি রয়েছেন মোহাম্মদ শাহেদ, হাসপাতালের এমডি, তিনি সহ সবার বিরুদ্ধে মামলা করা হবে এবং একই সঙ্গে বলেছেন যদি প্রয়োজনে দেখা যায় তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলাও করা হতে পারে। আসলে যেটি বলা যায় যে মোটামুটি সব দিক থেকে যদি নমুনা পরীক্ষা, ভুয়া রিপোর্ট এবং অনুমোদনহীনভাবে কিট সরবরাহ করা, কিট সংরক্ষণ রাখা, কিট সংগ্রহ করা, এই সবগুলো বিষয় নিয়ে আসলে যে তাদের বিরুদ্ধে নানা যে অনিয়ম উঠেছে, এই সব মিলেই কিন্তু যে গতকাল থেকে র্যাবের ভ্রাম্যমাণ আদালত রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালের এই কার্যালয়টি এখানে যে অভিযান চালিয়েছিল সেটি কিন্তু বলা যায় যে প্রায় সমাপ্তির দিকে গেল। হাসপাতালটি এখন সিলগালা করে দেওয়া হয়েছে। হয়তোবা যে রিজেন্ট গ্রুপের যে প্রধান যে কার্যালয়টি রয়েছে সেটিও যেই আপনারা জানেন সিলগালা করে দেওয়ার কথা রয়েছে এবং হয়তোবা যে ঘণ্টাখানেকের মধ্যে মোট 17 জনকে আসামি করে একটি মামলা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। ইমদাদ। উত্তরা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ফারুক ভুইয়া রবিন, তিনি সেখান থেকে রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখার সিলগালার খবর আমাদেরকে জানাচ্ছিলেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, তিনিও ব্রিফ করছিলেন। বেরিয়ে আসছে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের জালিয়াতির চাঞ্চল্যকর সব তথ্য। নানা নামে নানা পরিচয়ে নিজেকে জাহির করে বিভিন্ন সময়ে হাতে নিয়েছেন অর্থ, কয়েক বছরেই বনে গেছেন কোটি কোটি টাকার মালিক। তার বিরুদ্ধে রাজধানীতেই রয়েছে 32টি মামলা।
মোহাম্মদ শাহেদ নামেই পরিচিত। আসল নাম শাহেদ করিম। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান তিনি। সাতক্ষীরার এক নিম্নবিত্ত পরিবারের সন্তান শাহেদ কয়েক বছরই হয়েছেন কোটি কোটি টাকার মালিক। 2011 সালে ধানমন্ডিতে MLM ব্যবসা করে গ্রাহকদের 500 কোটি টাকা আত্মসাৎ করেন। তখন লোকে তাকে চিনত মেজর ইফতেখার করিম নামে। কখনো মেজর, কখনো সচিব। 1996 সালে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর APS হিসেবেও নিজের পরিচয় দিয়েছেন। মার্কেন্টাইল কোঅপারেটিভ থেকে 6 কোটি টাকা ঋণ নেওয়ার নথিতে নিজেকে অবসরপ্রাপ্ত কর্নেল হিসেবে জাহির করেন। এ বিষয়ে আদালতে 2টি মামলা চলছে এখনো। শাহেদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় 2টি, বরিশালে 1টি, উত্তরা থানায় 8টি মামলা সহ রাজধানীতে 32টি মামলা রয়েছে। 2009 সালের জুলাই মাসে প্রতারণার মামলায় তাকে একবার গ্রেফতারও করা হয়েছিল। আবাসিক এলাকার মধ্যে বাসা ভাড়া নিয়ে একটা হাসপাতাল নির্মাণ করেছে। আমরা চেয়েছি যে আমরা অনেকবার ওনার সাথে বসেছি, এই সেক্টর কল্যাণ সমিতির পক্ষ থেকে বারবার বলা হয়েছে যেন উনি এটা আশেপাশের প্রতিবেশীদেরকে ডিস্টার্ব না করে এই হাসপাতালটি ওইভাবে পরিচালনা করেন। করোনা হসপিটাল হইতে দেব না বলে আমরা প্রথমেই বাধা দিয়েছিলাম। বাধা দিলে উনি সেটাকে তোয়াক্কা না করে যখন করে ফেললো, তখন আমরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, ডিসি উত্তরাজন সবাইকে আমরা চিঠি দিছি। আইন শৃঙ্খলা বাহিনী বলছে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে শাহেদ সহ 15 জনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। প্রত্যেকটা অভিযোগ যারা এখান থেকে চিকিৎসা করে গিয়েছে তাদের কাছ থেকে আমরা পেয়েছি। আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছিলাম এবং সেই নজরদারির ফলে আমরা জানতে পেরেছি যে এখানে কি পরিমাণ অনিয়ম এখানে হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান চলছে। সোমবার রাজধানীর উত্তরা এবং মিরপুরে শাহেদের মালিকানাধীন রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাব। উঠে আসে অনিয়ম ও প্রতারণার নানা চিত্র। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনা আক্রান্ত হয়ে আরও 55 জনের প্রাণ গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 2151 জনে। 13,173 জনের নমুনা পরীক্ষায় 3,027 জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা এখন 1,68,645 জন। দুপুরে নিয়মিত বুলেটিনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে সংক্রমণের ঝুঁকি এমনিতেই বেশি। মঙ্গলবার জানা গেল নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে 3,027 জনের দেহে। আবারও মৃতের সংখ্যা অর্ধশতাধিক। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,027 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,68,645 জন। 24 ঘন্টা শনাক্তের হার 22.98%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,953 জন এবং এ পর্যন্ত 78,102 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 55 জন এবং এ পর্যন্ত 2,151 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। সবশেষ একদিনে মৃতদের 46 জনই 50 এ পর্যন্ত মারা যাওয়াদের 51%-রও বেশি ঢাকা বিভাগের বাসিন্দা। স্বাস্থ্যকর জীবনযাপনে রোগ প্রতিরোধ বৃদ্ধি সহ দেহের সকল কার্যক্রম বেশি ভালোভাবে চলমান হয়। স্বাস্থ্যকর জীবনযাপনের অর্থ যথেষ্ট পরিমাণে তাজা ফল, শাকসবজি সহ অন্যান্য পুষ্টিকর খাদ্য গ্রহণ, যেমন বনজ প্রাণীজ আমিষ করা, পর্যাপ্ত পানি পান করা, ধূমপান ও সকল প্রকার তামাক ও তামাকজাত পণ্য এবং মাদক পরিহার করা। পরিবর্তিত বাস্তবতায় স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেওয়া হয় বুলেটিনে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার এহসান জুয়েল। গত 24 ঘন্টায় কতজন শনাক্ত হয়েছেন, কত নমুনা পরীক্ষা হয়েছে সেই বিষয়টি দেখে আসতে চাই। তাহলে আমরা দেখব যে গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 13,173। মোট আক্রান্ত সেখানে পাওয়া গেছে 3,027। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 55 জন আর সুস্থ হয়েছেন 1,953 জন। আমরা যদি মোট নমুনা পরীক্ষার তুলনায় কতজন শনাক্ত হচ্ছেন সেই সংখ্যাটা দেখতে যাই, সে হারে আমরা দেখব গত কিছুদিন ধরেই এই সংখ্যাটা 20-এর কাছাকাছি ছিল, তবে সাম্প্রতিক সময়ে পরীক্ষার তুলনায় শনাক্তের সংখ্যাটা বাড়ছে। অর্থাৎ এই সাম্প্রতিক সময়ে সেটি 22-এর কাছাকাছি হয়েছে এবং গত 24 ঘন্টায় আমরা পেয়েছি 22.98%। আগে যেখানে 18,000, 19,000 করে পরীক্ষা হতো, গত 4 দিনে সেই সংখ্যাটা কমে এখন 13,000-এর কাছাকাছি আসছে। আমরা 1 জুলাই যেখানে দেখেছি 17,000 পরীক্ষা হয়েছে, 2রা জুলাই 18,000 পরীক্ষা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে গত 5 দিনে আমরা দেখছি সেটি 14,000 কিংবা 13,000 করে হচ্ছে, অর্থাৎ পরীক্ষার সংখ্যাটা অনেক বেশি কমে আসছে। আমরা এরপর দেখে আসতে চাই দেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কোন কোন জেলা। এরকম 7টি জেলার তুলনা যদি আমরা করি তবে আমরা দেখব সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দেশে চট্টগ্রামে। সেখানে বর্তমানে আক্রান্তের সংখ্যা 9,888, এরপরে নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর, ঢাকা, বগুড়া ও সিলেট। এখন পর্যন্ত ঢাকায় আক্রান্তের সংখ্যা বিবেচনায় সবচেয়ে বেশি আক্রান্ত আছে মিরপুরে। মিরপুরে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে
1415 জন, উত্তরাতে 716 জন, মোহাম্মদপুরে 641 জন, মোয়াখালীতে 577 জন, যাত্রাবাড়িতে 547 জন, মুগদাতে 522 জন, ধানমন্ডিতে 512 জন। অধিদপ্তরের আজকের ব্রিফিংয়ে বলা হয়েছে যে সারা দেশে টিকা দেওয়া কার্যক্রম অব্যাহত আছে, তাই মহিলারা টিটি টিকা এবং শিশুদের জন্য যে প্রয়োজনীয় টিকা সেটি খুব স্বাভাবিকভাবে তারা নিতে পারবেন। সময় সংবাদে আরো থাকছে। সিকিউরিটি কোম্পানির নামে স্বামী স্ত্রী লুপাট করেছেন শত কোটি টাকা, পথে বসেছেন 22,000 ক্ষুদ্র বিনিয়োগকারী, ডিবির হাতে গ্রেফতার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকারের দিকে তাকিয়ে তার দল, তবে এক্ষেত্রে পরিবারের মতামতকেই প্রাধান্য দিতে চান তারা। এদিকে এখনই কিছু বলতে চাচ্ছেন না সাবেক প্রধানমন্ত্রীর ভাই ও বোন। এমআর আমিনের রিপোর্টে বিস্তারিত। নির্বাহী আদেশে চলতি বছরের 25শে মার্চ শর্ত সাপেক্ষে জামিন পান বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। 6 মাসের জামিনে 3 মাস পেরিয়ে গেছে। করোনা পরিস্থিতিতে বাসায় থেকেই চিকিৎসা নিয়েছেন তিনি। দলের ও জোটের কয়েকজন নেতার সামনে এসেছেন হাতে গোনা কয়েকবার। মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি সরকারি আদেশের উপরই নির্ভরশীল বলে মনে করছেন বিএনপি নেতারা। পরিবারের সিদ্ধান্তের পরই নিজেদের করণীয় ঠিক করতে চান তারা। একজন জাতীয় নেত্রীর কোনো পরিবার নাই, গোটা বাংলাদেশই তার পরিবার, এটা ঠিক। কিন্তু তারপরেও রক্তের বন্ধন বা নারীর বন্ধন বলতে তো একটা জিনিস আছে। সেই জিনিসটার বাইরে গিয়ে তো রাজনৈতিক দল হিসাবে আমরা কিছু করতে হলে তাদের অনুমতির প্রয়োজন পড়ে বলে আমি মনে করি। আইনের মধ্য থেকেই যেভাবে ওনাকে মুক্ত থাকার সময়টা দেওয়া হয়েছে, সেভাবেই সরকারের কাছ থেকে সুবুদ্ধির উদয় হবে, এটাই আমরা প্রত্যাশা করি। আজকে যখন নির্বাহী আদেশের মাধ্যমে উনি মুক্ত হলো, আমি আশা রাখি যে বর্তমান সরকার প্রধান অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিনটাকে স্থায়ীভাবে করবেন এবং আমরা তার নিঃশর্ত মুক্তি কামনা করছি। এদিকে শারীরিক অবস্থা বিবেচনায় বেগম জিয়াকে মুক্ত করার দায়িত্ব তারা পালন করেছেন জানিয়ে জামিনের মেয়াদের বিষয়ে আর মন্তব্য করতে রাজি নয় তার পরিবার। বড় যেহেতু দায়িত্ব ছিল ওটাই নিয়ে আসা, সে অসুস্থ ছিল, সেই জন্য আমি করেছি, আমার দায়িত্বটুকু আমি পালন করেছি। কার সাথে ডিসকাস করবে, কি করবে, আমি এগুলোর সম্বন্ধে কিছু বলতে পারবো। জামিনের বিষয়ে যাতে আরো দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে কি আপনাদের কোনো উদ্যোগ বা আবেদন কোনো কিছু থাকবে? আমি আপনাকে বললেই আপনি এটা ইয়ে করে দেবেন, কিছু বলতেছেন না। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 2 বছর 1 মাস 16 দিন কারাভোগের পর নির্বাহী আদেশে 6 মাসের জামিন পেয়ে গুলশানের বাসায় অবস্থান করছেন বেগম খালেদা জিয়া। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। আবারও অশান্ত পাহাড়। এবার বান্দরবানে জেএসএস সন্তুল আরমার অনুসারীদের গুলিতে নিহত হয়েছে সংস্কারপন্থী গ্রুপের জেলা সভাপতি সহ 6 শীর্ষ নেতা। গুলিবিদ্ধ 3 জনের 2 জন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি। প্রায় 150 জনের একটি দল পাহাড়ের জঙ্গল থেকে এসে মাত্র 15 মিনিটে এই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। এই সেই জেএসএস সংস্কারপন্থী সভাপতি রতন তঞ্চিঙ্গের বাড়ি। এখানেই জেএসএস মূলপন্থী সন্তুল আরমার অনুসারীরাই হত্যা করেছে 6 জনকে, এমনটি অভিযোগ করেছেন রতন তঞ্চিঙ্গের পরিবারের অভিযোগ, রতন তঞ্চিঙ্গের সহ তাদের নেতারা এখানে অপেক্ষা করছিলেন, কেউ বা রান্না করছিলেন, কেউ বা গোসলের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সে সময় 3 জন সশস্ত্র সন্ত্রাসী তাদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এমনকি গত 1 মাস আগেও এখানে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। নিহতের স্বজনদের অভিযোগ, সংস্কারপন্থী হিসেবে পরিচিত এমএল আরমা গ্রুপের শীর্ষ নেতারা থাকতো ছোট এই বাড়িতে, আর তাই সন্তুল আরমার অনুসারীদের টার্গেট ছিল এই বাড়ির বাসিন্দারা। ওনার 2 জন এসেছে, তারপরে ও সভাপতি তো প্রথম মারিছিল, তারপর ওরা তারপর আবার ফায়ার করে বাবার মতো, তখন তাই ভয় হইতেছে আর কি। এখন সন্তুল আরমা জেএসএসের গ্রুপ, এই গ্রুপেরা আমাদেরকে পুলিশ জানায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে পার্বত্য জনসংহতি সমিতির মূল ও সংস্কারপন্থীদের বিরোধ চলে আসছে। এর জেরেই নৃশংস এই হত্যাযজ্ঞ। পাহাড়ি পথ দিয়ে আসা সন্ত্রাসী গ্রুপটি মাত্র 15 মিনিটের মধ্যে অপারেশন শেষ করে চলে যায়। মূল হামলায় 3 জন থাকলেও ব্যাকআপ হিসেবে ছিল 100 জনের বেশি। বসে ওনারা বিশ্রাম করতেছিলেন, ওই অবস্থায় সশস্ত্র সন্ত্রাসীরা এসে গুলি করে তাদেরকে ধান ক্ষেতের ভেতর দিয়ে পালিয়ে যায়। মেইন গ্রুপটা যেটা হচ্ছে জেএসএস সন্তুল আরমা গ্রুপটা আক্রমণ করছে বলে ওনাদের ধারণা। গোলাগুলিতে আহত 3 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় 2 জনকে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। এদিকে ঘটনা খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলার পুলিশ সুপার। আধিপত্য বিস্তার নিয়ে প্রাণহানি ঠেকাতে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার তাগিদ পৌর মেয়রের।
আধিপত্য বিস্তারকে নিয়ে তাদের মধ্যে তাদের যে অবস্থান, অচিরেই এই পাহাড়ি সন্ত্রাসীদেরকে অবশ্যই আমরা নির্মূল করার জন্য সরকারের প্রতি বিশেষ আহ্বান থাকবে। পুলিশ এখনো এখানে কাজ করছে এবং আপনারা জানেন যে তদন্ত পরেই আমরা আসলে বলতে পারবো যে কারা এই ঘটনাটা ঘটিয়েছে। পুলিশ জানিয়েছে নিহত 6 জনই জেএসএস এমএল লার্মা গ্রুপের সদস্য। এর মধ্যে শুধুমাত্র সভাপতি রতন তঞ্চঙ্গের বাড়ি বাকমারা এলাকায়, বাকি সবাই খাগড়াছড়ির বাসিন্দা। ঘটনার পর পুরো এলাকায় যৌথ বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। কমল দে, সময় সংবাদ, বান্দরবান। এ বিষয়ে আরো জানবো, বান্দরবানের বাগমারা এলাকায় আছেন সহকর্মী কমল দে, সরাসরি যোগ দেব তার সঙ্গে। কমল। ধন্যবাদ এমদাদ। মাত্র 15 মিনিটের অভিযান ছিল সন্ত্রাসীদের। তারা প্রথমে যেটি আমরা জানতে পেরেছি, ঘটনাস্থলে গিয়ে বাকমারা এলাকায় 3 জন তাদের যে সবুজ ইউনিফর্ম ছিল সেই ইউনিফর্ম এবং 3টি অত্যাধুনিক অস্ত্র নিয়ে তারা ঠিক রতন তঞ্চঙ্গের বাড়িতে গিয়ে হানা দেয়। ঠিক তাদের ব্যাকআপ হিসেবে কিন্তু পার্শ্ববর্তী যে পাহাড়টি ছিল সে পাহাড়ে কিন্তু শতাধিকের মতো তাদের অনুসারীরা ব্যাকআপ পার্টি হিসেবে কিন্তু ছিল বলে আমরা জানতে পেরেছি। এরপর তারা ওই রতন তঞ্চঙ্গের বাড়িতে ঢুকে কিন্তু এক নাগারে ব্রাশ ফায়ার শুরু করে। মূলত রতন তঞ্চঙ্গের যে বাকমারা যে বাড়িটি, সেই নীতির বাড়িতে যেমন থাকতেন ঠিক তেমনি যে 5 জন তার দলের নেতা তারা কিন্তু সেই বাড়িতে ছিলেন। রাতে তারা একসাথে ভাত খেয়েছেন। সকালে খাওয়ার জন্য তারা একজন ভাত রান্না করছিলেন এবং তরকারি রান্নার প্রস্তুতিও ছিল। ঠিক তখনই ব্রাশ ফায়ার শুরু হওয়ার পর তারা যখন দৌড়ে পালানোর চেষ্টা করেছে, ঠিক ওই বাড়ির চত্বরের মধ্যে কিন্তু 6 জনের মৃতদেহ পড়েছিল। 3 জনকে আহত অবস্থায় উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 2 জনকে পাঠিয়েছে। এক্ষেত্রে রতন তঞ্চঙ্গিয়ার পরিবারের সাথে আমরা কথা বলেছিলাম, তারা সে হত্যাকাণ্ডের বিচার চায়। তারা সরাসরি বলছে সন্তু লারমার অনুসারীরাই তাদেরকে হত্যা করেছে এবং সেজন্য তারা সন্তু লারমার অনুসারীদেরকে দায়ী করছে এবং তারা নিজেদেরকে এমএল লারমা গ্রুপের শীর্ষ নেতা বলে তারা আমাদেরকে জানিয়েছে। এর মধ্যে বান্দরবান জেলার সভাপতি ছিলেন রতন তঞ্চঙ্গিয়া, মূলত তার বাড়ি ছিল। এর মধ্যে ছিলেন আরেক শীর্ষ নেতা ছিলেন খাগড়াছড়ির খাগড়াছড়ি জেলার যে তাদের সহসভাপতি প্রজিত ছিলেন এখানের মধ্যে উপস্থিত এবং আরো বাকি শীর্ষ নেতা। তবে পার্শ্ববর্তী বাড়িটি ছিল তাদের সাধারণ সম্পাদকের, জেলা সাধারণ সম্পাদক, কিন্তু তার বাড়ি তার কোনো হামলা করেনি বলে জানা গেছে। তো এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী পুরো এলাকায় যারা টহল দিয়ে যাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য, যাতে আর কোনো রকম হামলা না হয়, এক্ষেত্রে যারা ছিলেন তারাও কিছুটা আতঙ্কের মধ্যে রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আসলে একটি 15 মিনিটের কিলিং মিশন ছিল এটি এবং তার পরিবারের সদস্যরা আমাদেরকে যেটি অভিযোগ করেছে, গত 1 মাস আগেও কিন্তু তারা আর একটা হামলা হয়েছিল, বেশ কয়েক রাউন্ড পাহাড় থেকে গুলি করেছিল তাদের বাড়ি লক্ষ্য করে এবং সেই গুলির চিহ্ন কিন্তু এখনো রয়ে গেছে। তারা বলছে সে যেহেতু এখানে এখন সংস্কার যারা গণতন্ত্র সংস্কারপন্থী রয়েছে জেএসএস এর তাদের আধিপত্য বিস্তারটা সুসংগঠিত হচ্ছে, জেএসএসের যে মূল যারা দাবিদার সন্তু লারমার অনুসারী তাদের আধিপত্যটা খর্ব হচ্ছে, সেটিকে কেন্দ্র করে তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে বলে যে নিহত রতন তঞ্চঙ্গের পরিবারের সদস্যরা আমাদেরকে জানিয়েছে। তারা বলছে 3 পার্বত্য জেলায় এখন জেএসএস যে সংস্কারপন্থী হিসেবে পরিচিত এমএল লারমা গ্রুপের ভালোই উত্থান ঘটছে, সেটি সন্তু লারমার অনুসারীরা মেনে নিতে পারছে না। সে কারণে তারা হয়তো আরও হত্যাকাণ্ড ঘটতে পারেও কিন্তু তারা এই ধরনের আশঙ্কা ব্যক্ত করেছে আমাদের কাছে। তো আমরা এখন পর্যন্ত আমার কাছে ছিল মাত্র 15 মিনিট একটি কিলিং মিশনে 6 জনকে হত্যা করা হয়েছে যারা এমএল লারমার অনুসারী হিসেবে পরিচিত, সে তার সর্বশেষ তথ্য। বান্দরবান থেকে কমল দে। সময় সংবাদে আরো থাকছে, অনলাইনে ক্লাস হলে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে, বিদেশি শিক্ষার্থীদের ভিসা পাবেন না নতুন আবেদনকারীরাও, নিয়ম না মানলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। করোনার ধাক্কায় টালমাটাল দেশের চাকরির বাজার। বৈশ্বিক মন্দায় কর্মী ছাঁটাইকেই উপায় হিসেবে দেখছে বহুজাতিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো। এতে আঞ্চলিক অফিসে কর্মরতরাও চাকরি হারাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন এই অস্থিরতার প্রভাবে বেশি ভুগবে রেমিটেন্স ও রফতানি নির্ভর দেশগুলোর অর্থনীতি। তাই অভ্যন্তরীণ অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করার পরামর্শ তাদের। সিরিয়া সুলতানার রিপোর্ট। এখন করোনার সাথে যুদ্ধ না, নিজের ক্ষুধার সাথে যুদ্ধ করতেছে মানুষ। স্বপ্নের এই শহর বহু আশার হাতছানি, টাকার হিসেবে বিকোয় সব মৌলিক প্রয়োজন। কিন্তু ইঞ্জিনিয়ারিং শেষ করে পাওয়া চাকরিটিও ছুটে যাওয়ায় নিঃস্ব হয়ে আবার ফিরে যাওয়া, কারো কারো তো ফেরার উপায়ও থাকে না। ছেলেমেয়েরা কখনো 10 টাকা 5 টাকা চাইলে আমরা সেটা দিতে পারি না, খুব কষ্টে আছি। নোটিশ আকারে কোনো ফোকাস করে নাই, তারা আমাদেরকে উইদাউট স্যালারিতে বলতেছে লং টাইম। বড় ছোট বা মাঝারি, করোনা সংকটকালে বিনা নোটিসে সংকুচিত জীবনে আরও সংকুচিত হচ্ছে দেশি বা বিদেশি সব ধরনের চাকরির বাজার। আমাকে টেলিফোন করে আমার কোম্পানি থেকে বলা হলো যে এই প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে আমরা রিপ্লেসমেন্টে যাচ্ছি এবং আপনি তাদের মধ্যে একজন, এবং আগামী কয়েক মাস পরে কি হবে আমি সেটাও জানি না।
গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট বলছে, করোনায় চাকরি হারাতে পারেন দেশের অন্তত 1.5 কোটি মানুষ। এতে শুধু অভ্যন্তরীণ প্রতিষ্ঠান নয়, অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর চাকরিচ্যুত ও বেকারত্ব পরিস্থিতিও আশা জাগানিয়া নয়। আইএলও বলছে, আগামী 3 মাসে বিশ্বের 19.5 কোটি মানুষ তাদের চাকরি হারাতে যাচ্ছেন, যার মধ্যে 12.5 কোটির বসবাস এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে। দেশের শ্রমবাজার অলরেডি কিন্তু নানা ধরনের সমস্যার সংকুল। আমরা জানি শ্রমবাজারে 85% বেশি তারা আছে অনানুষ্ঠানিক খাতে, এবং বাইরে থেকে এই শ্রমিকরা যদি ফিরে এসে এই শ্রমবাজারে জয়েন করে তাহলে কিন্তু শ্রমবাজারের উপর একটা অতিরিক্ত চাপ আসবে। বিশ্ববাজারের অর্থনৈতিক মন্দা কাটাতে প্রতিষ্ঠানগুলো কর্মী ছাঁটাইকেই একমাত্র প্রতিরক্ষা নীতি হিসেবে নিচ্ছে। ফলে গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে, এই বেকারত্ব বাড়ার সাথে সাথে সবচেয়ে বেশি হুমকির মুখে পড়বে রপ্তানি এবং শ্রম রপ্তানি নির্ভর অর্থনৈতিক দেশগুলো। বৈদেশিক বাণিজ্যমুখী যে আমাদের দৃষ্টিভঙ্গি আছে তার সাথে দেশের ভেতরের যে চাহিদা তাকে মাথায় রেখে এটা একটা অর্থনৈতিক পরিকল্পনাকে এখন একটা সামঞ্জস্যপূর্ণ বা ভারসাম্য তৈরি করার সুযোগ আছে। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করবার জন্য দীর্ঘমেয়াদে আমাদের আসলে অর্থনীতিকে বহুমুখীকরণ করা দরকার। গবেষণা প্রতিষ্ঠানগুলোর মতে 160 কোটি অস্থায়ী কর্মী ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। বছরের দ্বিতীয় ভাগে এই ক্ষতির পরিমাণ দাঁড়াবে 30 কোটি 50 লাখ ফুল টাইম চাকরির সমান। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বর্তমান করোনা পরিস্থিতিতে খেলা চালিয়ে যাওয়ার জন্য সিলেট স্টেডিয়ামই আদর্শ ভেন্যু। আর তাই আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের হোম ম্যাচ এখানে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। পাশাপাশি ভারত এবং ওমানের বিপক্ষে ম্যাচ দুটিও সিলেটে অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ফেডারেশন। ঢাকাতে আপনি দেখেন যে আমরা স্টেডিয়াম সবসময় পাবো না, বা হোটেল বা রোড আমাদের নিয়ন্ত্রণে থাকবে না, এটা রাজধানী শহর, স্বাভাবিক কথা। সিলেটে আমরা কিন্তু মনে করেন যে প্লেয়াররা বা যে টিম আসবে খেলার জন্য, তা ওনারা যদি আরও আগেও আসতে চান 14 দিনের আগে কোয়ারেন্টাইন শেষ করার জন্য, সেটারও মানে আমরা ইনফ্রাস্ট্রাকচার বলেন বা ফেসিলিটি বলেন আমরা তৈরি করে রাখতে পারি। তো সিলেট স্টেডিয়ামে খেলার মূল কারণই হলো সেটা। আমাদের টেকনিক্যাল স্টাফ, সিকিউরিটি স্টাফ, এক্সট্রা বল বয়, যারা যারা থাকবে খেলার সাথে জড়িত, সকলকে আমরা যেন অনেক আগের থেকেই কোয়ারেন্টাইন করে আইসোলেশনে রাখতে পারি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অনিয়মের অভিযোগে রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতাল সিলগালা প্রধান কার্যালয়েও অসংখ্য টেস্টিং কিট। বেরিয়ে আসছে চেয়ারম্যান শাহেদের নানা কুকীর্তি। ইতালিতে ফেরা 1/2 প্রবাসী বাংলাদেশির দেহে করোনা ভাইরাস মেলার পর বাংলাদেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ ঘোষণা, জানা নেই বিমানের এমডির। করোনা সংক্রমণের চূড়া অতিক্রম করেছে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে মত বিশেষজ্ঞদের, কোভিড আক্রান্ত হয়ে আরও 55 জনের মৃত্যু, শনাক্ত 3027 জন। বেগম জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকারের দিকেই তাকিয়ে বিএনপি, পরিবারই ঠিক করবে পরবর্তী পদক্ষেপ। এবং বান্দরবানে গুলিতে MN লার্মা গ্রুপের জেলা সভাপতি সহ 6 সদস্য নিহত, গুলিবিদ্ধ 3 জন। সন্তু লার্মা গ্রুপের দিকে অভিযোগের তীর। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।